নমস্কার, গণওয়াজ লাইভ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জয়শ্রী ভট্টাচার্য। আজকের বিশেষ খবর, প্রশাসনের ছত্রছায়ায় চাঞ্চল্যকর পাচার বাণিজ্য বরাকে অভিযোগ ছাত্র পরিষদের। মহাসড়কে ছেপ দিয়ে লেপ, নিদ্রায় মুখর সংগ্রাম পরিষদ। উন্নয়নের নামে অবাধ দুর্নীতি টুক কংগ্রেসের। ৯৭তম জন্মদিনকে সামনে রেখে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনী পুস্তিকা উন্মোচিত শিলচরে। এখন বিস্তারিত খবর। বহু প্রতীক্ষিত মহাসড়কের কাজে শাসক দলের রহস্যজনক ভূমিকা সহ বরাকে সক্রিয় অবৈধ সিন্ডিকেট বাণিজ্যের চাঞ্চল্যকর অভিযোগ এনে সরকারের ব্যাপক কোণঠাসা করলেন হিন্দু যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সমিতির কর্মকর্তারা। বুধবার শহর শিলচরে হিন্দু যুব ছাত্র পরিষদের আয়োজিত ২ দিবসীয় কেন্দ্রীয় সমিতির কার্যনির্বাহক এবং সাধারণ পরিষদীয় সভার সমাপ্তি পর্বে এক সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়। সম্মেলনে পরিষদের কেন্দ্রীয় সমিতির কর্মকর্তারা বরাকের অন্দরমহলে কয়লা, সুপারি, গরু পাচারের রমরমা বাণিজ্য প্রশাসনের ছত্রছায়ায় চলছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন। তারা বলেন, রাজকোষ ফাঁকি দিয়ে প্রতি রাতের অন্ধকারে অবৈধ পাচার সংগঠিত হচ্ছে বরাকের বুকে। বার কয়েক অবৈধ সিন্ডিকেট বাণিজ্যের প্রকাশ্য বাস্তবে রাজ্য জুড়ে চাঞ্চল্যের ঝড় ওঠা সত্ত্বেও সরকার নিষ্ক্রিয় কেন প্রশ্ন তুলেন তারা। পাশাপাশি মহাসড়কের অসম্পন্নতার দরুন শাসক সরকারের ব্যাপক সমালোচনা করেন তারা। অবৈধ সিন্ডিকেট বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সহ মহাসড়কের দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকপত্র প্রদানের সিদ্ধান্ত নেন পরিষদের কেন্দ্রীয় সমিতির কর্মকর্তারা। মহাসড়ক নিৰ্মাণৰ কাম আৰম্ভ হৈছিলে আজি কপতি ২০২০ চনত ২০ বছৰে কিন্তু এই কাম সম্পূৰ্ণ হোৱা আমি দেখা নাই। এই ক্ষেত্ৰত আমি চৰকাৰক দাবী জনাইছোঁ যে অতি শীঘ্ৰে এই কামটো সম্পূৰ্ণ কৰিবলৈ লাগে। আৰু লগতে আমি ক'ব বিচাৰিছোঁ যে শিলচৰত মহাসড়কৰ বালা চকৰ পৰা যি হাৰাংগা যাওঁ যি ৩৩ কিলোমিটাৰ যি পথটি, সেই পথটি শীঘ্ৰে নিৰ্মাণ কৰিবলৈ আমি আজি জিলা উপায়ুক্তৰ জৰিয়তে মুখ্যমন্ত্ৰীক এখন স্মাৰকপত্ৰ প্ৰদান কৰোঁ। দ্বিতীয় বিষয় হৈছে কি, শিলচৰত বাৰ্মিজ চুপাৰী চিণ্ডিকেট, কয়লা চিণ্ডিকেট আৰু গৌৰ অবৈধ সৰবৰাহ ক্ষিপ্ৰতাৰে কাম চলি আছে, কিন্তু প্ৰশাসনৰ কোনো ধাত কিন্তু হস্তক্ষেপ কৰা আমি দেখা পোৱা নাই। এই ক্ষেত্ৰত অভিযোগ মতে আবু, জাকিৰ আৰু পাল নামৰ ব্যক্তি জড়িত আছে বুলি আমি আজি এই সংবাদমেলত অভিযোগ দিছোঁ। আৰু লগতে হৈছে কি, এই যি চিণ্ডিকেটৰ কোটি টকা সংগ্ৰহ কৰে, এই সংগ্ৰহটো কিন্তু ৰাজকোষত জমা হোৱা নাই, ৰাজকোষত নাযায়। সেইবাবে আমি এই যি কোটি টকাৰ লেনদেন আমি ৰাজকোষত যোৱাটো আমি আজি হিন্দু যুৱ ছাত্ৰ পৰিষদ এই সংবাদমেলৰ পৰা আমি চৰকাৰলৈ আবেদন জনাইছোঁ। এই ধন যাতে ৰাজকোষলৈ যায়। আপোনাৰ যিজনে তদন্ত আবু, জাকিৰ এণ্ড পাল এই গোটেই 3টা চিণ্ডিকেটত জড়িত বুলি আমি গম পাইছোঁ। প্ৰশাসনলৈ এৰি দিছোঁ আৰু এই সংবাদমেলৰ জৰিয়তে যিহেতু তেওঁলোকৰ ন্যায়িক ক্ষমতা আছে, তেওঁলোকে বিচাৰ কৰিব, তদন্ত আউটলৈ আনিব। চৰকাৰ ব্যৰ্থ হৈছে। প্ৰদান কৰিছোঁ জিলা উপায়ুক্তৰ জৰিয়তে। যদি অনাগত দিনত এই কাৰবাৰটো বন্ধ নহয়, অবৈধ সৰবৰাহে হওক, গৰু সৰবৰাহে হওক, চিণ্ডিকেটে হওক, আমাৰ কয়লা চিণ্ডিকেটো হওক, যদি বন্ধ নহয়, আমি গণতান্ত্ৰিকভাৱে প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত ল'বলৈ বাধ্য হ'ম। আজকে যে মহাসড়ক অটল বাজপেয়ীর স্বপ্ন ছিল, সেই স্বপ্ন প্রায় পূরণের পথে। এখন এখানে যে মূর্তিটা বসবে 100% আমাদের নৈতিক এবং মানসিকভাবে আমরা সমর্থন আছে এবং সমর্থন জানাই। কিন্তু ৩৩ কিলোমিটার কাজ আজ অবধি শেষ হয়নি। তাই সরকারের প্রতি আবেদন যে অতি সত্বরই রাস্তার কাজ শেষ হয়। মহাসড়কের শিলচর মাইবং অংশের কাজে যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্নের জোর দাবি জানিয়ে অবস্থান ধর্মঘটে বসল নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ। বুধবার শহরের ক্ষুদিরাম মূর্তি পাদদেশে পরিষদের কর্মকর্তারা মহাসড়কের দ্রুত বাস্তবায়নের দাবিতে সরব হন। বর্তমান মহাসড়কের অভিভাবকহীন শোচনীয় অবস্থা তুলে ধরে ক্ষোভ ব্যক্ত করেন তারা। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর সফরের আগে শোচনীয় সড়কে ছেপ দিয়ে প্রলেপের রহস্যজনক তৎপরতার প্রতিবাদ ও নিন্দা জানান তারা। এখন আমি অনুরোধ করছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট নাগরিক শ্রী
মহিতুষ পাল, যাকে আমরা আশু পাল বলে সবাই চিনি, অনেকে হয়তো মহিতুষ পাল বললে চিনতে পারবেন না, সে আশু পাল মহাশয়কে মহাসড়কের উপর কিছু আলোকপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুবিশিষ্টবাসী জনসাধারণ, আপনারা ইতিমধ্যে শুনেছেন অবশ্য যে 16 বছর ধরে শিলচর, বরাক উপত্যকা, মণিপুরের একটা অংশ, ত্রিপুরার একটা অংশ এবং মিজোরাম, এই বিশাল অঞ্চল, এই অঞ্চলের যে প্রাণস্বরূপ রেখা, এই আমরা বলি মহাসড়ক, এই মহাসড়ক প্রকল্প গত 16 বছর ধরে ঠান্ডা ঘরে পড়ে রয়েছে। আমরা যখন শিলচর থেকে গুয়াহাটি যাই, আমাদের অনেকেরই যেতে হয় রাজধানী শহর, মেঘালয়ের মধ্য দিয়ে আমাদের যেতে হয় দীর্ঘ রাস্তা অতিক্রম করে। এবং এই মেঘালয়ে খাসি ছাত্র সংগঠন থেকে আরম্ভ করে অনেকগুলো সংগঠন মাঝে মধ্যেই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা রাস্তা রোকো, পথ অবরোধ এবং বন্ধ ইত্যাদি পালন করে। ফলে আমরা যারা গৌহাটি আমরা যেতে বাধ্য, যেহেতু আমরা বরাক উপত্যকার মানুষ, আসামেরই অবিচ্ছেদ্য অঙ্গ, কাজেই আমরা গৌহাটি গিয়ে বিভিন্ন সরকারি কাজে হোক বা ভারতবর্ষের অন্য যে কোনো অংশের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হলেও গুয়াহাটি হয়েই আমাদের যেতে হয়। যারা আকাশপথে যান তাদের কথা আলাদা, কিন্তু তাদের সংখ্যা হাতে গোনা কয়েকজন মাত্র। আমাদের বেশিরভাগই আমরা রেল যোগাযোগের মাধ্যমে আমরা যেতে বাধ্য হই, সড়ক যোগাযোগের মাধ্যমে আমাদের যেতে হয়, আমরা যেতে বাধ্য হই, যার ফলে গুয়াহাটি আমাদের বরাক উপত্যকার মানুষের জন্য এমন একটা জাংশন পয়েন্ট যেখানে আমাদের যেতেই হয়। তো এই গৌহাটি যেতে গেলে এই মেঘালয়ের ভিতর দিয়ে আমাদের যে দীর্ঘ রাস্তা পেরিয়ে যেতে হয়, সেখানে আমাদের অসুবিধা, অভাব, অভিযোগ প্রচুর। প্রতিদিন খবরের কাগজে কিছু না কিছু খবর উঠে আসছে, যাতে বোঝা যাচ্ছে যে বরাক উপত্যকার মানুষ মেঘালয়ের ভিতর দিয়ে রাজ্যের অন্য অংশ কিংবা দেশের অন্য অংশের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে বাধ্য হচ্ছেন এবং তার জন্য হেনস্থা হচ্ছেন। অথচ আসামের ভিতর দিয়েই আমরা একটা সড়ক পথ আমরা পেয়েছিলাম, একটা পথের হদিশ আমাদের দিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি। সেই স্বর্ণ চতুর্ভুজের মধ্য দিয়েই আমরা মেঘালয় স্পর্শ না করেও দেশের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারতাম। কিন্তু আশ্চর্যের বিষয় যে বাজপেয়ীজির উত্তরসূরিরাই আজ এই রাস্তাকে বেমালুম ভুলে বসে আছেন। যারা বাজপেয়ীজির মন্ত্র শিষ্য, যারা বাজপেয়ীজির আদর্শে বিশ্বাসী বলে দাবি করেন, তারাই কিন্তু গত কয়েক বছর ধরে আমাদের দেশ শাসন করছেন এবং খুব ইচ্ছাকৃতভাবেই এই রাস্তাকে ভুলে বসে আছেন। আপনারা যারা এই রাস্তায় কখনো গেছেন, এই মহাসড়ক দিয়ে যারা কখনো গেছেন, তারা জানেন, বিশেষ করে বালাছড়া পেরোনোর পরে হাফলং পাওয়ার আগে পর্যন্ত কোমরের জয়েন্টগুলো পুরোপুরি নড়ে যায়। এই রাস্তা দিয়ে যাওয়া, গাড়ি দিয়ে যাওয়া মানেই হচ্ছে নিজের প্রাণ হাতে নিয়ে যাওয়া। যে কোনো মুহূর্তে অর্থোপেডিক ডাক্তারের প্রয়োজন হতে পারে। এই অবস্থায় আমরা নিতান্ত বাধ্য হয়ে আজকে আমরা এখানে
সমবেত হয়েছি, বিক্ষোভ প্রদর্শন করছি, ধর্ণা কার্যসূচি নিয়েছি। আমাদের আশা হয়তোবা আমাদের শাসকদের কানে সামান্য হলেও জল ঢুকবে, হয়তোবা তাদেরই নেতা, তারা যাকে নেতা বলে মান্য করেন, আমরা তো অবশ্যই ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা করি, তারা যাকে নিজের নেতা বলে মান্য করেন, সেই নেতার যে নির্দেশিত পথ, যে স্বপ্ন, সেটাকে সাকার করার জন্য তারা এগিয়ে আসবেন, এই আশা নিয়েই আজকে আমরা এখানে বসেছি। সড়ক পরিবহন মন্ত্রী শ্রী গাডকারি মহাশয় আর কয়েকদিনের মধ্যেই শিলচরে ওনার মূর্তি উন্মোচন করতে আসছেন, ভালো কথা, আমরা খুশি। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন, বরাক উপত্যকায় যখনই কোনো মন্ত্রী আসেন বা যখনই কোনো মন্ত্রীদের আসার সম্ভাবনা জাগে, সংবাদ পাওয়া যায়, তখনই রাস্তার গর্তগুলোতে অল্প স্বল্প মাটি পড়ে, অল্প স্বল্প পাথর দিয়ে চাপা দেওয়া হয়। কিন্তু তারা যেই চলে যান, আমরা আবার সেই টিভিরেই চলে যাই। আপনারা জানেন যে এখানে একটা নমামি বরাক উৎসব হয়েছিল। নমামি বরাক উৎসবের সময় দেখা গেল শিলচর শহরের সমস্ত রাস্তাঘাট দারুণ ভালো হয়ে গেল, খুব ভালো হয়ে গেল। প্রতিটি রাস্তায় ভালো ভালো কাজ হচ্ছিল। কিন্তু রাস্তা মানেই তো গাড়ি চলাচল করবে, ভারী যান চলাচল করবে, ভাঙবে, তার একটা মেনটেন্যান্সের দরকার। আমরা সেই কংগ্রেস আমল থেকে দেখছি যে সরকারি বিভাগের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে এমএলএ এমপিদের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে। এমএলএ এমপিদের কাছে বারবার ধর্ণা দিয়েও সেই কাজ করানো যাচ্ছে না। তারা জনগণের নেতা, তারা জনগণের ভোটে নির্বাচিত নেতা, অথচ তাদের যে ফান্ড আছে সেই ফান্ড থেকে টাকা আনতে গেলে কত যে কাঠখড় পোয়াতে হয়, তা যারা ভুক্তভোগী তারা অবশ্যই জানেন। অন্যদিকে বিভাগগুলো, সরকারি বিভাগগুলো একেবারে ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে বসে আছে, তাদের হাতে কোনো টাকা নেই। আমরা এই ব্যবস্থারও পরিবর্তন চাই। আমি মনে করি এই ব্যবস্থা আংশিকভাবে হলেও পরিবর্তন করা দরকার, যাতে বিভাগীয় কর্মকর্তাদের কাছেও কিছু টাকা পয়সা থাকে। আমরা যখনই কোনো বিভাগীয় কর্মকর্তার কাছে যাই, বিশেষ করে রোড ডিপার্টমেন্টে যাই যখন পিডব্লিউডিতে, তারা সরাসরি বলে দেন আমাদের কাছে কোনো টাকা নেই, কোথেকে কাজ করাবো। আপনারা দেখেছেন প্রেমতলা পয়েন্টে দেখেছেন, এখনো এই মুহূর্তেও রাঙ্গিরখাড়ি পয়েন্টে গেলে দেখবেন রাস্তার অবস্থা কিরকম ভয়াবহ রকম খারাপ। কিন্তু যেই মুহূর্তে গডকারি মহাশয় আসার কথা শোনা গেল, সমস্ত রাস্তায় পেচিং কাজ শুরু হয়ে গেল। ঠিক একইভাবে এই মহাসড়কেও পেচিং দিয়ে টিফিলিং চালানো হয়েছিল। কিন্তু মহাসড়কের মতো একটা গুরুত্বপূর্ণ রাস্তা কখনোই পেচিং দিয়ে চালানো সম্ভব নয়, উচিত নয়। রাজ্য সরকার এই সামান্য একটা অংশ, প্রায় 30 কিলোমিটার জায়গা, বালাচড়ার পর থেকে আরম্ভ করে হারাঙ্গা যাওয়া পর্যন্ত সামান্য একটুখানি জায়গা তারা বন্ধ করে রেখে দিয়েছিলেন দীর্ঘদিন। কারণ না, সেটা কিনা রিজার্ভ ফরেস্ট। আমরা নিজেরা জানি যে গৌহাটি থেকে যে রাস্তা ডিব্রুগড় অব্দি যায়, যেটা আগের নাম ছিল যেটা 37 নম্বর জাতীয় সড়ক, সেই 37 নম্বর জাতীয় সড়ক গেছে কাজিরাঙ্গা উদ্যানের ভিতর দিয়ে। যে কাজিরাঙ্গা সারা পৃথিবী বিখ্যাত উদ্যান, সেই উদ্যানের ভিতর দিয়ে যদি এত ইম্পর্টেন্ট, এত জরুরি একটা রাস্তা যেতে পারে, তাহলে কোন যুক্তিতে এই সামান্য একটুখানি জায়গা যেটা রিজার্ভ ফরেস্ট বলে চিহ্নিত, সেই রিজার্ভ ফরেস্টের এলাকা কেন কাজ হয়নি? কেন তারা আমাদের বরাক উপত্যকার মানুষের কথা ভেবে সেই অনুমোদন কেন তারা দেননি? সম্পন্ন হয়, তার জন্যে আমরাও যাতে সোচ্চার হই, আমরাও যাতে সবাই মিলে আওয়াজ তুলি। গাডকারিজি আসছেন, ওনার সামনে আমরা সবাই মিলে যেন আওয়াজ তুলি যে শিলচর থেকে মাইবং পর্যন্ত রাস্তা অতি সত্বর ত্বরিতে আসুক, এই রাস্তা সম্পন্ন করা হোক। বন্ধুগণ, এই বলেই আপনাদের আরটিআই এর পরিপ্রেক্ষিতে আমরা যে খবরাখবর পেয়েছি কি অবস্থায় শিলচর মাইবং রাস্তা এখনো 16 বছর পরেও পড়ে আছে, তা মোটামুটি আপনাদেরকে বর্ণনা করে জানালাম। আসুন আমরা সবাই মিলে সোচ্চার হই যাতে এই স্বপ্নের মহাসড়ক শিলচর থেকে মাইবং সম্পূর্ণ অতি সত্বর সম্পূর্ণ হয়। ধন্যবাদ। জয় হিন্দ। মহাসড়ক অংশে
কী অবস্থায় আছে সেটা আমরা আরটিআই অ্যাপ্লিকেশন করে জেনেছি। 2019-এর অক্টোবর মাসে আমরা আরটিআই করেছিলাম। সেই আরটিআই করে আমরা জেনেছি যে শিলচর থেকে মাইবং পর্যন্ত যে 124 কিলোমিটার রাস্তা, তার ওরা বলেছেন যে 40%-এর মতো কমপ্লিট হয়েছে, বাকি 60% কমপ্লিট হয়নি। কোনোটার কাজ চলছে, কোনোটার ডিপিআর তৈরি হচ্ছে। এই সামনের এপ্রিল মাস থেকে কাজ শুরু হবে। তো আমরা 16 বছর 2004-এ আমাদের এই মহাসড়কের শিলান্যাস হয়েছিল এবং 2020-তে আমরা পৌঁছে গেছি। এই 16 বছরেও কিন্তু কোনো আশানুরূপ কাজ এই মহাসড়কে হয়নি। তাই আমরা একদম আশাবাদী নই। আমরা চাই যে বরাকবাসী এবং ডিমা হাসাওবাসী সবাই যেন আমরা উত্তাল হয়ে উঠি। আমরা যেন আমাদের দাবি জানাই যে এই মহাসড়কের কাজ 16 বছরও সম্পন্ন হলো না, এই মহাসড়কের কাজ অতি সত্বর যুদ্ধকালীন তৎপরতায় যেন সমাপ্ত করা হয়। এই মূর্তিটা বসার যে ব্যাপারটা, এটা নিয়ে আমরা শুনতে পেয়েছি যে আগামী 25 ডিসেম্বর আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজির মূর্তির আবরণ উন্মোচিত হবে। ওই দিন আসবেন আমাদের সারফেস ট্রান্সপোর্ট মিনিস্টার, কেন্দ্রীয় সরকারের শ্রী নীতিন গাডকারিজি। তো আমরা মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তির আবরণ উন্মোচিত হোক, এইটা আমরা সবাই সর্বান্তকরণে স্মরণ করি। আমাদের উনার একটা মূর্তি আমাদের বরাক উপত্যকাতে স্থাপিত হচ্ছে এবং তা উন্মোচিত হচ্ছে, তার জন্যে আমরা সবাই আহ্লাদিত। কিন্তু এই পরিপ্রেক্ষিতে আমরা কেন্দ্রীয় সরকারকে বলতে চাই, যার স্বপ্নের রাস্তা হলো এই মহাসড়ক, সেই স্বপ্নের রাস্তা 124 কিলোমিটার রাস্তাকে আমরা সম্পূর্ণ করছি না। তাতে কি আমরা এই বাজপেয়ীজির প্রতি সম্মান দেখাচ্ছি? আমাদের সন্দেহ হয় যে বাজপেয়ীজির প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন কিন্তু এতে হচ্ছে না। আমরা বাজপেয়ীজিকে প্রকৃত সম্মান প্রদর্শন তখনই করতে পারবো যখন উনার স্বপ্নের এই মহাসড়ক শিলচর থেকে মাইবং পর্যন্ত স্বপ্নের মহাসড়ক অতি দ্রুত, অতি তাড়াতাড়ি যাতে সম্পন্ন হয়। এই আবেদন আমরা আমাদের নীতিন গাডকারিজি সার্ভিস ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছে রাখছি। নরসিংপুর ব্লকের পানিবড়া জিপিতে উন্নয়নের নামে অবাধ দুর্নীতি সহ স্বজন পোষণতার অভিযোগ তুলে সরব হন কংগ্রেস। বুধবার পানিবড়া জিপি কার্যালয়ে সচিবকে ঘেরাও উন্নয়নের কাজে সক্রিয় অনিয়মের জবাবদিহি করেন নরসিংপুর ব্লক ও পানিবড়া মণ্ডল কংগ্রেসের কর্মকর্তারা। পরে তারা জানান, শাসক দলের কর্মীদের দাপটে সরকারি কাজের গাইডলাইন উপেক্ষা করে চলছে গ্রাম উন্নয়নের কাজ। সরকারি প্রকল্পের কাজের আগে ডাকা হয় না কোনো গাঁওসভা বলে অভিযোগ ও ক্ষোভ ব্যক্ত করেন কংগ্রেসের কর্মকর্তারা। বিগত দিনে ওরা যখন সরকারে আসে, ওরা বড় বড় কথা বলেছিল বিজেপির এরা, যে আমরা আসার পরে গাঁওসভার মাধ্যমে ইন্দিরা আবাস বন্টন করব, সব কিছু গাঁওসভার মাধ্যমে হবে। কিন্তু ইন প্র্যাকটিক্যাল আমরা দেখছি এখানে কোনো গাঁওসভার কোনো বালাই নেই। ওরা নিজেদের মতো করে ওনারা ইন্দিরা আবাস ডিস্ট্রিবিউশন করছেন। তাই আমরা আজকে নরসিংপুর ব্লক কংগ্রেস এবং পানিবড়া মণ্ডল কংগ্রেসের তরফ থেকে আমরা একজন প্রতিনিধি দল আমরা জিপি সেক্রেটারি মহোদয়ের সঙ্গে বসে ওনাকে আমরা বলেছি যে অন্তত পরবর্তী যেটা লিস্ট যেটা আসবে প্রধানমন্ত্রী আবাস যোজনার, সেখানে অন্তত যাতে গাঁওসভার মাধ্যমে যাতে সেটা ডিস্ট্রিবিউশন করা হয়, এই অনুরোধটুকু আমরা রেখেছি। কিন্তু বিগত দিনে কোনো গাঁওসভা ছাড়াই সব এখানে যেগুলো কাজ হচ্ছে সব গাঁওসভা ছাড়া, যেগুলো কনস্ট্রাকশন কমিটি বলছে ওরা নিজেদেরই কনস্ট্রাকশন কমিটি, এখানে অন্য কারোকে ওরা জানে না। ওরা দলীয় যারা সক্রিয় কর্মী বিজেপি দলের তাদেরকে নিয়ে কনস্ট্রাকশন কমিটি বানিয়ে ওনারা কাজ তাদের মতো করছেন। সেই হিসাবে আমরা বিভিন্ন জায়গায় যেগুলো ডেভেলপমেন্ট কাজ ওর আমরা দেখছি, বালু পাথরের কম্বিনেশন ঠিক না, বালু পাথর না ধুয়ে যেভাবে কাজ হচ্ছে, সেই হিসাবে আমরা সেক্রেটারি মহোদয়ের কাছে আবেদন রেখেছি যে এই কনস্ট্রাকশন কমিটির মানে টোটাল কমিটির লিস্ট আমাদেরকে দেওয়ার জন্য, যাতে কারা কারা এই কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং কারা কারা কমিটিতে আছেন। তো আমরা অন্তত কিছু না পারি জনগণকে তো বলতে পারবো এই কাজগুলোর মূল্যায়ন যে এত খারাপ হয়েছে। আপনারা দেখেন এই ব্যক্তি এই কনস্ট্রাকশন কমিটিতে, আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করেন,
এবং ওনাদের কাছে প্রশ্ন রাখুন যে কাজের গুণগত মান এত খারাপ কেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 97তম জন্মদিনকে সামনে রেখে জীবনী পুস্তিকার আনুষ্ঠানিক উন্মোচন হল শিলচরে। বুধবার শিলচর প্রেস ক্লাবে প্রবীণ সাংবাদিক অতীন দাস, প্রাক্তন অধ্যাপক পার্থসারথী চন্দ, প্রবীণ বিজেপি কর্মকর্তা রমাপদ ভট্টাচার্য, কবি সুজয়া ভট্টাচার্য সহ পুস্তিকার লেখক শ্যামল সরকার, সাংবাদিক শঙ্কর দে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন পুস্তিকার। পরে উপস্থিত বিশিষ্টজনেরা প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনকালের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে অতীত ও বর্তমান রাজনীতির প্রেক্ষাপটের বিস্তর আলোচনা করেন। মানুষ থেকে এখানে যে পুষ্টি পেয়েছি তার সূত্রধার হিসেবে কাজ করেছে বই। তো সেই বই তার পরিসর যতটুকুই হোক, সেটা ছোটো হোক বা বড় হোক, এই যে মুদ্রিত বয়ান এর একটা মূল্য রয়েছে। অনেক ছোটো বইও এই পৃথিবীতে বিরাট ভূমিকা পালন করেছে। আপনারা জানেন মার্কস এবং এঙ্গেলসের যে কমিউনিস্ট ম্যানিফেস্টো, খুব ছোট্ট একটা বই। এই ছোট্ট বই পৃথিবীর সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে একটা বিরাট পরিবর্তন নিয়ে। তো সে অন্য কথায় অটল বিহারী বাজপেয়ীর জীবন নিয়ে এই যে ছোট্ট পুস্তিকাটি, আমার মনে হয় এটা থেকেও আমাদের সমাজের অনেক উপকার হতে পারে। আমরা দেখি সবাই বাজপেয়ী ভক্ত, কিন্তু বাজপেয়ী বিজেপির একজন নেতা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, এইটুকু পর্যন্ত জ্ঞান। বাজপেয়ীর জীবন সম্পর্কে অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই। বাজপেয়ী কী ছিলেন, কীভাবে এই প্রধানমন্ত্রীত্বের আসনে এসে পৌঁছেছেন এবং তার যে কর্মকাণ্ড, এটা একটা বিরাট ব্যাপার। তাকে নিয়ে অনেক বই লেখা হয়েছে। এই বইটি অন্তত প্রাথমিকভাবে সাধারণ পাঠকদের কিছু খবর দেবে। তো যাই হোক, এখানে প্রারম্ভিক ভাষণে শঙ্করবাবু বিস্তারিতভাবে বলেছেন বাজপেয়ী সম্পর্কে বলতে গিয়ে বর্তমান রাজনীতির প্রসঙ্গ এসেছে। বন্ধুগণ, রাজনীতি হচ্ছে মানুষের ইতিহাসের একটি মহত্তম প্রবণতা। করতেন, কিন্তু রাজনীতির যে পরিধি, রাজনৈতিক গণ্ডিকে চাপিয়েও আমরা দেখেছি যে অটল বিহারী বাজপেয়ী তার আদর্শ নিষ্ঠা এবং সমাজ মনস্কতার মধ্য দিয়ে তিনি দল মত নির্বিশেষে একজন সর্বজনীন রাজনৈতিক নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তিনি শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত এবং কাদের কাছে আমরা দেখেছি যে রাজনীতির একটা কথা রয়েছে, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, এই যে নানা পন্থা বা পন্থীরা রয়েছেন, আমরা দেখেছি যে বিজেপির সঙ্গে বা জনসংঘের সঙ্গে যাদের মতাদর্শগত শতযোজন ফারাক রয়েছে, তারাও কিন্তু অটল বিহারী বাজপেয়ীর যে জীবনাদর্শ, তার যে সমাজ ভাবনা, এর প্রতি তারাও, অর্থাৎ রাজনৈতিকভাবে যারা তার বিরুদ্ধ পক্ষে রয়েছেন, তারাও তাকে সমীহ করতেন, শ্রদ্ধা করতেন। এই যে একটা সময় যে অটল বিহারী বাজপেয়ী সহ আমরা দেখেছি যে ভারতের রাজনৈতিক অঙ্গনে, ভারতের রাজনৈতিক আকাশে অনেক রতি মহারথী নক্ষত্ররা ছিলেন এবং তারা অত্যন্ত দাপটে তারা কাজ করে গিয়েছেন এবং সেই দাপট ছিল যে জনগণের জন্য কিছু একটা করা, সমাজকে আমূল পাল্টে দেওয়ার ভাবনা দিয়ে বা নিজের যে নীতি আদর্শে বিশ্বাসী হয়ে তারা এগিয়ে চলেছেন সেই মতবাদকে প্রতিষ্ঠা করা। কিন্তু কালক্রমে বর্তমানে আমরা দেখেছি যে রাজনৈতিক দেউলিয়াপনা বহু ক্ষেত্রে তৈরি হয়েছে। হয়তো সেই দল রয়েছে
সেই সংগঠন রয়েছে, কিন্তু বহু ক্ষেত্রেই আমরা দেখছি যে একটা আমূল পরিবর্তন এসে গিয়েছে সব কিছুতে। অর্থাৎ এই দলটা করছি, এই দল হয়তো একটা ভিন্ন মূল্যবোধের দল, এই দলটা হয়তো একটা সমাজতান্ত্রিক ভাবনার দল, এই দলটা হয়তো শ্রমিক কৃষক মেহনতি মানুষের দল, কিন্তু সব কিছুই সেই কাগজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ রাজনীতিটা একটা বড় পেশা হয়ে গিয়েছে, বেশ একটা ভালো রকম পেশা। অন্য অনেক কিছু ব্যবসাকে চাপিয়ে আজ রাজনীতি বহু ক্ষেত্রেই একটা বড় পেশা হয়ে দাঁড়িয়েছে, সেটা শাসক দলের নেতাই হন আর বিরোধী দলের নেতাই হন। মুখ্যত রাজনীতিটা তাদের কাছে পেশা হয়ে দাঁড়িয়েছে। বরাকের বেকার সমস্যা নিরসনে সরকারের উদাসীনতার প্রতিবাদে আমরণ অনশনরত সৌয়ার কর্মকর্তাদের সমর্থনে এগিয়ে এলো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বুধবার নরসিংটোলা মাঠে আমরণ অনশনরত সৌয়ার কর্মকর্তাদের স্বাস্থ্যের খোঁজ নেন ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় সহ অন্যান্যরা। রাজ্যে নিয়োগে বারবার বরাকের প্রার্থীদের বঞ্চিত করার প্রতিবাদকারী সৌয়ার কর্মকর্তাদের সাধুবাদ জানিয়ে সরকারের ব্যাপক সমালোচনা করেন ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। অনশনে বসেছে তাদের দাবি দাওয়ার ভিত্তিতে। তাদের দাবিগুলির মধ্যে একটা অটোনমাস কাউন্সিল আছে, ডেভেলপমেন্ট কাউন্সিল, চাকরির ক্ষেত্রে 80% রিজার্ভেশনের কথা বলা আছে। এই দাবিগুলি অত্যন্ত ন্যায্য দাবি। আজকে বরাক উপত্যকার যুবকরা আমাদের এই উপত্যকায় আনএমপ্লয়মেন্টের সংখ্যা 1.5 লক্ষ, রেজিস্ট্রিকৃত বেকার, তাদের কোনো চাকরি বাকরি নেই। এই আসাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর 200-300 মাস্টার ডিগ্রি হোল্ডার বেরোচ্ছে, কিন্তু কোথাও কোনো চাকরি পাচ্ছে না। জমজমাট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সম্পন্ন হলো শালগঙ্গা ইয়ং বয়েজ ক্লাব আয়োজিত নৈশ টুর্নামেন্ট। মঙ্গলবার আয়োজিত ফাইনাল ম্যাচে রাজাপাড়া 7কে পরাজিত করে শালগঙ্গা 7 স্টার। টুর্নামেন্টের খেতাব জয়ীদের পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। প্রশাসনের ছত্রছায়ায় চাঞ্চল্যকর পাচার বাণিজ্য বরাকে অভিযোগ ছাত্র পরিষদের। মহাসড়কে ছেপ দিয়ে লেপ নিদ্রায় মুখর সংগ্রাম পরিষদ। উন্নয়নের নামে অবাধ দুর্নীতি টুক কংগ্রেসের। 97তম জন্মদিনকে সামনে রেখে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনী পুস্তিকা উন্মোচিত শিলচরে। নমস্কার, শুভরাত্রি।